সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে বললেন গভর্নর। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন সিইসি। এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে 5 টিম। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে 2.5% প্রণোদন দেয়ায় বছরে সরকারের 7,000 কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানান ডক্টর আহসান এইস মনসুর। প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সৌদি আরবকে টপকে রেমিটেন্স পাঠানোয় দুবাই শীর্ষে উঠেছে। এটা ভালো লক্ষণ নয়, কারণ সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসছে, সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এদিকে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263 কোটি 87 লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। এছাড়া একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, এটি করা কঠিন হয়ে যাবে। এ সময় এএমএম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি, তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি। ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি। আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের 5টি পৃথক টিম। শনিবার ঢাকা মহানগর সহ সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের 5 জন কর্মকর্তার নেতৃত্বে 5টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে আজ। এসব টিমে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম, সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে 2টি টিম এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল সালামের নেতৃত্বে 3য় টিম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়ের নেতৃত্বে 4র্থ টিম এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে 5ম টিম বাজার তদারকি করছে। শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে পৌষের শেষ সময়ে বেড়েছে শীতের তীব্রতা। দিনের পরিবর্তে সবথেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাতে ও সকালে। এতে করে বিপাকে পড়েছেন জেলার সাধারণ নিম্ন আয়ের মানুষেরা। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত শুক্রবার 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জেলা পঞ্চগড়ে। একদিনের ব্যবধানে তা বেড়ে 8 ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। শনিবার সকাল 9টায় জেলার তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে একই দিনে ভোর 6টায় 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও 3 ঘন্টার ব্যবধানে তা কমে যায়। সরজমিনে দেখা গেছে, রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। কনকনের শীতের কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের লোকজন। তবে সকাল 7:30 নাগাদ সূর্যের দেখা মেলে। এতে করে জনজীবনে খানিকটা স্বস্তি ফিরতে দেখা গেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে 2 স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন 2 স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার গুয়াগছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুব আলম। পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়।
সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। নৃশংস আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 15 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 46,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নৃশংস আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 15 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 46,000-এরও বেশি ফিলিস্তিনি। মূলত আরও এক সপ্তাহেরও কিছু বেশি সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাডোলু। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউস আশা সঞ্চার করে বলেছে, গাজায় চলমান সংঘাত শেষ করার এবং সেখানে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই সম্ভব। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক পয়েন্টম্যান ব্রেট মার্ক গার্গের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, আমরা মনে করি এটা সম্ভব, কিন্তু আমাদের সামনে যে অনেক কঠোর পরিশ্রম রয়েছে সেটা ছাড়া এটা সম্ভব না। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির চুক্তি তার এবং পুরো জাতীয় নিরাপত্তা দলের মনোযোগের কেন্দ্রে রয়েছে। এটি এমন কিছু যা আমরা খুব বেশি করে চাই সম্পন্ন করতে। এটি আমরা শুধুমাত্র যে অফিস ছাড়ার আগে সম্পন্ন করতে চাই তাই নয়, এটি করা প্রয়োজন, কারণ এই মানুষগুলো এখন অনেক দিন ধরে বন্দী হয়ে আছে এবং প্রতিটি দিনই তাদের কাছে অনিশ্চয়তার দিন এবং শোকের দিন। আনাদোলু বলছে, চুক্তি নিয়ে চলমান আলোচনার জন্য মার্কেট বর্তমানে কাতারের রাজধানীতে রয়েছেন। এছাড়া বন্দি বিনিময় চূড়ান্তকরণ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে কাতার এবং মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় পুনরায় শুরু করতে গত শুক্রবার ইসরায়েলের একটি প্রতিনিধি দলও দোহায় গেছে। উল্লেখ্য, 2023 সালে গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত 46,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। বলিউড অভিনেতা ঋত্বিক রোশন বয়স বাড়লেও তার শারীরিক গঠনে কোনো প্রভাব পড়েনি। কাহো না প্যার হে সিনেমার অভিনয় করে বলিউডে পা রাখেন। অভিনয়ের দক্ষতা দিয়ে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। দেখতে দেখতে ঋত্বিক এখন 51 বছর বয়সী। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে অনুরাগীরা। তবে জন্মদিনে ঋত্বিককে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজানা খান ও বর্তমান প্রেমিকা সাবা আজাদ। সুজানা এদিন একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে ঋত্বিকের সঙ্গে রয়েছেন তার প্রেমিকা সাবাও। সেই ছবি শেয়ার করে ঋত্বিকের প্রাক্তন স্ত্রী লিখেছেন, শুভ জন্মদিন। সাবাও ঋত্বিকের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন। সবার এই পোস্টে ঋত্বিককে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। বলিপাড়া থেকেও বহু তারকা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বার্থডে বয়কে। উল্লেখ্য, কিছুদিন আগে বড় পর্দায় ফের মুক্তি পেয়েছে কহো না প্যার হে। নতুন করে সাড়া ফেলেছে এই ছবি। অন্যদিকে ঋত্বিককে শেষ দেখা গিয়েছে ফাইটার মুভিতে। দীপিকা পাডুকোনের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা। এবার খেলাধুলার সংবাদ। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন। গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফেরার। তবে গতকাল শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম জানিয়েছেন, বাংলাদেশের জার্সিতে আর খেলা হচ্ছে না তার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। অবশ্য তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চেয়েছিলেন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। তবে তামিম আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই ওপেনারকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে নির্বাচকদের। তামিমের সিদ্ধান্ত জানার পর এবার সাকিব আল হাসানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী 12 জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর। ফলে এই আসরের জন্য স্কোয়াড প্রায় প্রস্তুত করে রেখেছে নির্বাচকরা। তবে বিসিবির একজন নির্বাচক জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এখনো নিশ্চিত নয় নির্বাচক প্যানেল। এই সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে বললেন গভর্নর। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন সিইসি। এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে 5 টিম। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।